ক্রিস্টাবেল বাই স্যামুয়েল টেইলর কোলরিজ। ক্রিস্টাবেলের ওপরে এটা 11 নম্বর ক্লাস। এর আগে আমরা ক্রিস্টাবেলের ওপরে 10টা ক্লাস করেছি। যারা যারা সেই অংশের ভিডিওগুলি দেখোনি অবশ্যই সেই অংশের ভিডিওগুলি দেখে নেবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এই কবিতাটি খুবই বড়, তাই প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা পার্টে আমরা অল্প কিছু পোর্শন নিয়ে বিস্তারিত বাংলায় আলোচনা করছি। তো সরাসরি আজকের অংশটি আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা যারা চ্যানেলে নতুন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দেবে এবং এসএলএসটি সংক্রান্ত যাবতীয় নোটস ও প্র্যাকটিস সেটের জন্য পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচেও জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর এসএলএসটি সংক্রান্ত কোনো ইনফরমেশন বা ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও বলে রাখি, ক্রিস্টাবেল রিলেটেড বা 11, 12 এবং 9, 10-এর সিলেবাসের যে কোনো টেক্সট রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউস, ওয়ান লাইনার্স বা নোটস ইন ডিটেলস যদি তোমরা নিতে চাও সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে। আশা করি এই সমস্ত ওয়ান লাইনার্স এবং এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল, বিশেষ করে এই লাস্ট মুহূর্তে অল্প সময়ে প্রিপারেশনের জন্য খুবই সাহায্যকারী হবে। তো চলো সরাসরি আজকের অংশটাতে চলে আসি। পার্ট 10-এ আমরা যতদূর করেছিলাম পার্ট 11-এ আমরা তারপর থেকে দেখব। Quoth Christabel, so let it be, and as the lady bade, did she. Her gentle limbs did she undress, and lay down in her loveliness. বলেছে ক্রিস্টাবেল বলল, কোয়াথ ক্রিস্টাবেল বলল, so let it be, তাই হোক তাহলে। কারণ ক্রিস্টাবেলকে জেরাল্ডিনের আগের পাড়ায় কি বলেছিল, তার ড্রেসটা খুলে ফেলতে, রাত্রে তারা শোয়ার আগে প্রার্থনা করবে। কোয়াত মানে বলল, প্রাচীন একটা ইংরেজি ভাষা বা রীতি বলার। জেরাল্ডিনের নির্দেশ এক্ষেত্রে কি ছিল, পোশাক খোলা এবং শোবার আগে প্রার্থনা। বিনা দ্বিধায় মেনে নেওয়া হচ্ছে এক্ষেত্রে ক্রিস্টাবেলের দ্বার। বিনা দ্বিধায় ক্রিস্টাবেল সেটা মেনে নিচ্ছে। এটি তার আস্থা এবং অনুগত্যের প্রতি একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। তবে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু বিপদের সম্ভাবনা, তাই তো। অ্যান্ড অ্যাজ দ্য লেডি বেড ডিড শি, এবং ভদ্রমহিলা যেমন বলেছিলেন ক্রিস্টাবেল কিন্তু তাই করলো। বেড মানে আদেশ দিয়েছিলেন বা বললেন, ক্রিস্টাবেলের পক্ষ থেকে কোনো প্রশ্ন তোলা হলো না। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি সে যথেষ্ট সরল। জেরাল্ডিন যা বললো সে সেটাই শুনে নিল। হার জেন্টাল লিম্বস ডিড শি আনড্রেস, সে তার কোমল অঙ্গ প্রত্যঙ্গ উন্মুক্ত করে দিল, মানে সে ড্রেস খুলে দিল। জেন্টাল লিম্বস কোমল সূক্ষ্ম দেহের অংশ। এখানে সূক্ষ্মভাবে যৌনতা এবং নির্দোষতার একটা মিশ্র চিত্র তুলে ধরা হয়েছে। ক্রিস্টাবেল বিবস্ত্র হয়ে গেল এবং তার দেহের অংশ দেখা যাচ্ছে, যৌনতার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। অ্যান্ড লেডি ডাউন ইন হার লাভলিনেস, এবং তার সৌন্দর্যে ভরা দেহ নিয়ে শুয়ে পড়ল। তাহলে শোবার দৃশ্যটিকে রোম্যান্টিক এবং নিষ্পাপভাবে উপস্থাপন এখানে করা হচ্ছে, তবুও এর নিচে একটা যেন অস্বস্তি বা অনিশ্চয়তার ছায়া আছে। বাট থ্রু হার ব্রেইন of will and woe, so many thoughts move to and fro. কিন্তু সুখ ও দুঃখের নানা চিন্তা তার মনে ভিড় করেছিল। ওয়েল মানে মঙ্গল এবং সুখ, আর ও মানে দুঃখ বা বিপদ। তাহলে মন দ্বন্দ্বে ভরা, আনন্দ, ভয়, কৌতূহল সব মিলেমিশে আছে। সো মেনি থটস মুভ টু অ্যান্ড ফ্রো, তার মনে এত ভাবনা এদিক সেদিক ঘুরছিল, মানে মন শান্ত না হওয়ায় ঘুম আসা কঠিন হচ্ছিল। That vain it were her lids to close, so halfway from the bed she rose, and on her elbow did recline to look at the Lady Geraldine. তাহলে বলা হচ্ছে that vain it were her lids to close, তাই চোখ বন্ধ করাও বৃথা ছিল। that vain বৃথা, আভ্যন্তরীণ অস্থিরতা, অবচেতনে কোনো বিপদের অনুভূতি থাকতে পারে কিন্তু এক্ষেত্রে, কারণ এতটা অস্থির হয়েছিল, ঘুমোতে পারছিল না। সো হাফ ওয়ে ফ্রম দ্য বেড শি রোজ, তাই অর্ধেক বিছানা থেকে উঠে বসলো। কৌতূহল এবং অশান্তি তাকে শুয়ে থাকতে দিচ্ছে না।
অ্যান্ড অন হার এলবো ডিড রিক্লাইন, এবং কনুয়ে ভর দিয়ে হেলান দিল। মানে এককভাবে এটা বলতে গেলে ঘনিষ্ঠ একটা পর্যবেক্ষণের ভঙ্গি, যেন সে জেরাল্ডিনকে গভীরভাবে দেখতে চাইছে, কারণ একদিকে ঘুরে কনুয়ে ভর দিয়ে সে কিন্তু একটা যেন দৃষ্টি নিক্ষেপ করলো। টু লুক অ্যাট দ্য লেডি জেরাল্ডাইন, মহিলাটি জেরাল্ডিনের দিকে তাকাতে, মানে জেরাল্ডিন এখানে তার দৃষ্টি এবং মনোযোগের একটা কেন্দ্র, একটা আকর্ষণ, কৌতূহল, এমনকি অবচেতন সতর্কতার একটা মিশ্রণও হতে পারে, যে ক্ষেত্রে হয়তো বিপদের ইঙ্গিতটা তুলে ধরা হচ্ছে। তাহলে এই অংশটি কোলরিজ খুব গুরুত্বপূর্ণ এবং নাটকীয়ভাবে লিখেছেন। এখানে গোপন ভয়, অতিপ্রাকৃত শক্তি, নিষ্পাপতা সবকিছু একসঙ্গে ফুটে উঠেছে। তারপরে দেখো, বিনিথ দ্য ল্যাম্প দ্য লেডি বাউড অ্যান্ড slowly rolled her eyes around, then drawing in her breath aloud like one that shuddered, she unbound. Beneath the lamp the lady bowed, প্রদীপের নিচে ভদ্রমহিলা নত হলেন। বিনিথ নিচে, বাউড মাথা ঝোঁকানো, তাহলে আলোর নিচে মাথা নত করা আংশিকভাবে ধর্মীয় ভঙ্গিরই প্রতীক, এটা কোনো গোপন ক্রিয়ার প্রস্তুতিও নিতে পারে। অ্যান্ড স্লোলি রোল্ড হার আইজ রাউন্ড, এবং ধীরে ধীরে চারপাশে চোখ ঘোরালো, তাহলে এটা সতর্কতা বা অদ্ভুত মানসিক অবস্থা বোঝাচ্ছে, কিন্তু চোখ ঘোরানো এখানে অস্বাভাবিক এবং অস্বস্তিকর ইঙ্গিত বহন করছে। দেন ড্রয়িং ইন হার ব্রেথ অ্যালাউড, তারপর জোরে জোরে শ্বাস টানলেন। গভীর শোনা যায় এমন নিঃশ্বাস বা শ্বাস শরীরে বা মনে কিছু প্রবল পরিবর্তনের আভাস দিচ্ছে, কিন্তু এতক্ষণ তো এটা করেনি, এখন হঠাৎ করে জোরে জোরে শ্বাস টানা। দা লাইক ওয়ান দ্যাট শাডার্ড শি আনবাউন্ড, যেন কেঁপে উঠল তেমন ভাবেই আনবাউন্ড খুলে ফেললেন। শাডার শিহরিত হওয়া, আনবাউন্ড বাঁধন খোলা, মানসিক বা শারীরিক অস্বস্তির সঙ্গে পোশাকের বাঁধন খোলা একবারে যেন যুক্ত রহস্যময় মুহূর্ত। দ্য সিংচার ফ্রম বিনিথ হার ব্রেস্ট, হার সিল্কেন রোব অ্যান্ড ইনার ভেস্ট ড্রপ টু হার ফিট and full in view, behold her bosom and half her side. The cincture from beneath her breast, তার বুকের নিচ থেকে কোমর বন্ধ খুলে ফেললেন। সিংচার কোমরে বা বুকের নিচে বাঁধা কাপড়ের যে বেল্ট, সেটা বাঁধন খোলা, মানে এখানে কিন্তু বাহ্যিক আবরণ সরে গেল, মানে প্রতীকীভাবে নিজের প্রকৃত পরিচয় প্রকাশের একটা প্রস্তুতি। হার সিল্কেন রোব অ্যান্ড ইনার ভেস্ট, তার রেশমি পোশাক ও অন্তর্বাস, মানে স্তরগুলো খোলার মধ্যে রয়েছে ধাপে ধাপে গোপন সত্য উন্মোচনের ইঙ্গিত, মানে ড্রেস খুলছে একটা ধাপে ধাপে দেখাচ্ছে, কিন্তু সেটা যেন গোপন উদ্দেশ্য এক একে সরে যাচ্ছে, বা গোপন উদ্দেশ্যের স্তর একটা একটা করে সরছে এবং প্রকৃত উদ্দেশ্য দৃশ্যমান হচ্ছে। ইঙ্গিতে বা সাহিত্যিক ভঙ্গিতে সেটা বোঝানো হয়েছে। ড্রপড টু হার ফিট অ্যান্ড ফুল ইন ভিউ, পায়ের কাছে পড়ে গেল সব ড্রেস খোলা হয়ে এবং সম্পূর্ণ দৃশ্যমান হলো, কোনো আড়াল আর রইল না। দর্শকের চোখে চূড়ান্ত প্রকাশ পেল যে বোথ দ্য লেডিজ আর নাও উইদাউট দেয়ার ক্লোথস, ক্রিস্টাবেল খুলে ফেলেছে, জেরাল্ডিন এখন। বিহোল্ড হার বজম অ্যান্ড হাফ হার সাইড, বিহোল্ড দেখো তার বক্ষ এবং শরীরের অর্ধেক দিক। হঠাৎ একটা নাটকীয় ফোকাস স্থানান্তর, এখানে দেখো শব্দটি একটা যেন বিস্ময় জাগাচ্ছে। বিহোল্ড, যে কি দেখা যাবে, কি বলা হয়েছে, তার বুক এবং শরীরের অর্ধেক দিকে, বিকজ শি ইজ আনড্রেসড, আ সাইট টু ড্রিম অফ নট টু টেল, এমন দৃশ্য যা স্বপ্নে দেখা যায় বলা যায় না। গোপনীয়তা ও রহস্য আরো গভীর হচ্ছে, কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয় না, এতে ভয়ের এবং কৌতূহলের মাত্রা বেড়ে যাচ্ছে। তো ও শিল্ড হার, শিল্ড সুইট ক্রিস্টাবেল, ও তাকে রক্ষা করো, মিষ্টি খ্রিস্টাবেলকে রক্ষা করো, মানে এখানে ন্যারেটার আকস্মিক উদ্বেগ ও প্রার্থনা প্রকাশ করছেন। এটা সতর্ক সংকেত যেন কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম যে সত্য প্রকাশের মাধ্যমে এখানে কিছু অশুভ সত্য উন্মোচন করা হচ্ছে, পোশাক খোলা হচ্ছে, মানে বাইরের আবরণের আড়ালে প্রকৃত চরিত্র প্রকাশ পাচ্ছে। জেরাল্ডিনের অমানবিক বা অতিপ্রাকৃত সত্তার আভাস পাওয়া যাচ্ছে। আ সাইট টু ড্রিম অফ নট টু টেল, নিষিদ্ধ জ্ঞানের প্রতীক যেন, যা একবার জানা হলে আর মুছে ফেলা যাবে না কিন্তু। আর সিল সুইট খ্রিস্টাবেল মানে নির্দোষতার চূড়ান্ত বিপদের মুহূর্ত, সে নির্দোষ কিন্তু তার বিপদ যেন একদম ঘনিয়ে
আসছে। তাহলে এই অংশে জেরাল্ডিনের ভেতরের যে দ্বন্দ্ব, গোপন উদ্দেশ্য, মানসিক নাটকীয়তা, এটা তুলে ধরেছেন এস.টি. কোলরিজ, যেখানে শারীরিক ভাষা এবং প্রতিক্রিয়ার মাধ্যমে রিডার্সদেরকে যেন ধীরে ধীরে তিনি অশুভ উপস্থিতি টের পাইয়ে দিচ্ছেন। ইয়েট জেরাল্ডিন নর স্পিক নর স্টায়ার্স, তবুও জেরাল্ডিন কথা বলে না, নড়েও না। নর স্পিক নর স্টায়ার, না কথা বলা, না নড়া চড়া, অস্বাভাবিক স্থিরতা তার মধ্যে, যেটা আমরা যখন পড়ছি সেটা যেন উদ্দেশ্যপূর্ণভাবে কৌতূহল সৃষ্টি করছে আমাদের মধ্যে। হোয়াট আ স্ট্রাইকেন লুক ওয়াজ হার্স ডিপ ফ্রম উইদিন, সি সিমস হাফ ওয়ে টু লিফট সাম ওয়েট উইথ শিক আসে and eyes the maid, and she declares and seeks delay. Then suddenly, as one defied, collects herself in scorn and pride, and lay down by the maiden's side, and in her arms the maid she took a well a day. তাহলে দেখো, হোয়াট আ স্ট্রাইকেন লুক ওয়াজ হার্স, কি আতঙ্কিত বা আহত চেহারা ছিল তার। স্ট্রাইকেন লুক, গভীর শক মানে কষ্ট বা ভয়ে আক্রান্ত মুখভঙ্গি। জেরাল্ডিনের মানসিক অবস্থার তীব্রতা ইঙ্গিত করছে যে সে কিছু দেখছে বা অনুভব করছে যা অন্যরা কিন্তু দেখতে পাচ্ছে না। ডিপ ফ্রম উইদিন শি সিমস হাফ ওয়ে, গভীর থেকে মানে গভীর ভেতর থেকে সে যেন অর্ধেক উঠতে চাইছে। ডিপ ফ্রম উইদিন, আভ্যন্তরীণ মানসিক আধ্যাত্মিক চাপের প্রতীক। টু লিফট সাম ওয়েট উইথ সিক আসে, অসুস্থ প্রচেষ্টায় যেন কোনো ভার তুলতে চাইছে সে। দুর্বল বা অসুস্থ প্রচেষ্টা, সিক আসে, শারীরিক ও মানসিক বাধা বোঝাচ্ছে ক্ষেত্রে। জেরাল্ডিন যেন কোনো অদৃশ্য প্রতিরোধের বিরুদ্ধে লড়ছে, সেটাই যেন দেখাতে চাওয়া হয়েছে। অ্যান্ড আইজ দ্য মেইড অ্যান্ড সিক ডিলে, কুমারীর দিকে তাকাচ্ছে এবং দেরি করতে চাইছে, যেন দ্বিধা ও কৌশল, হয়তো আক্রমণের সঠিক মুহূর্ত বেছে নিচ্ছে বা দ্বিধায় রয়েছে, করবে কি করবে না আক্রমণ। দেন সাডেনলি অ্যাজ ওয়ান ডিফাইড, তারপর হঠাৎ যেন কেউ চ্যালেঞ্জ করছে এমনভাবে, ডিফাইড চ্যালেঞ্জ, বিরোধিতার মুখোমুখি, আক্রমণাত্মক মনোভাবের উদয়। কালেক্টস হারসেলফ ইন স্কর্ন অ্যান্ড প্রাইড, নিজেকে অবজ্ঞা এবং অহংকারে দৃঢ় করে নিল। এটা জেরাল্ডিনের প্রকৃত শক্তি এবং অশুভ সেই আত্মবিশ্বাসের একটা চিহ্ন। অ্যান্ড লে ডাউন বাই দ্য মেইডেন সাইড, এবং কুমারীর পাশে শুয়ে পড়লো মানে ক্রিস্টাবেলের পাশে। এটা শারীরিক নৈকট্য বোঝাচ্ছে, কিন্তু একই সঙ্গে বিপদের সূচনা, কারণ সে একটা অশুভ শক্তি ক্রিস্টাবেলের পাশে শুয়ে পড়ছে বিবস্ত্র, এমন কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপরে বোধহয় কিছু খারাপ ঘটতে চলেছে। অ্যান্ড ইন হার আর্মস দ্য মেইড শি টুক, এবং কুমারীকে সে নিজের বাহুতে জড়িয়ে নিল। স্পর্শের মাধ্যমে কোনো ক্ষমতা বা প্রভাব বিস্তারের ইঙ্গিত দেওয়া হচ্ছে। অনেক ক্রিটিকরা এটাকে ভ্যাম্পায়ারিক বা ডেমনিক আক্রমণের রূপক বলে মনে করেন, যে জেরাল্ডিন হয়তো একজন ভ্যাম্পায়ার যে কিনা আক্রমণ করছে এই নিষ্পাপ ক্রিস্টাবেলকে। ওয়েল ডে, হায় হায়, মধ্যযুগীয় একটা সেই ইংরেজি আক্ষেপসূচক শব্দ, যেটা গভীর দুঃখ বা বিপদের সংকেত প্রকাশ করছে। And with low voice and doleful look these words did say, in the touch of this bosom there worketh a spell, which is Lord of thy utterance, Christabel. Thou knowest tonight and wilt know tomorrow this mark of my shame, this seal of my sorrow, but vainly thou warest, for this is alone in thy power to declare, that in the dim forest thou heardest a low mourning, and foundest a bright day surpassingly fair, and didst bring her home with thee in love and in charity, to shield her and shelter her from the damp air. তাহলে বলা হচ্ছে কি, and with low voice, এবং নিচু স্বরে ও শোকপূর্ণ মুখভঙ্গিতে জেরাল্ডিন কথা বলতে শুরু করলো। ডোলফুল লুক, বিষণ্ণ চাউনি, মানে বাইরে চেহারায় দুঃখের মুখোশ, কিন্তু আসলে উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ক্রিস্টাবেলের ওপরে। শান্ত, গোপনীয় এবং ভীতিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। তাহলে তিনি বলছেন, ইন দ্য টাচ অফ দিস বজম দেয়ার ওয়ার্কেথ আ স্পেল, আমার বুকের ছোঁয়া আছে এক মন্ত্র। হুইচ ইজ লর্ড অফ দাই আটারেন্স, যা তোমার বাকশক্তির ওপর প্রভুত্ব করবে। ক্রিস্টাবেল মানে শারীরিক সংস্পর্শের মাধ্যমে মানসিক এবং মৌখিক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আমার বুকে ছোঁয়া আছে এক মন্ত্র। বোথ আর নেকেড,
তাহলে দুজনেই বিবস্ত্র এবং জেরাল্ডিন সে সময় ক্রিস্টাবেলের পাশে শুয়ে তাকে নিজে বাহুতে জড়িয়ে বলছে যে আমার বুকের ছোঁয়াতে এক মন্ত্র রয়েছে যেটা কিন্তু তোমাকে চুপ করিয়ে দেবে বা তোমার বাক স্বাধীনতা বা বাক শক্তি কেড়ে নেবে। পুরোপুরি এটা ভ্যাম্পায়ারিক বা ডেমনিক একটা মোটিভ। দাও নলেজ টু নাইট, আজ রাতে এবং আগামীকাল তুমি জানবে আমার লজ্জার চিহ্ন, আমার দুঃখের শিলমোহর, মার্ক অফ মাই শেম, লজ্জার চিহ্ন, সম্ভবত তার শরীরের সেই অদ্ভুত দাগ, সিল অফ মাই সরো, দুঃখের সেই শিলমোহর, অভিশাপের প্রতীক এটা যেন। বাট ভেইনলি, কিন্তু তুমি যতই লড়ো তা বৃথা, কারণ তুমি কেবল একটি কথাই বলতে পারবে, তুমি কেবল এই কথাটিই বলতে পারবে। ভেইনলি, বৃথা, মানে তাকে চুপ করিয়ে দিল। ওয়ারেস্ট, যুদ্ধ করো যতই তুমি লড়ো। ওয়ারেস্ট বলতে এখানে সেই আর্কেইক টার্ম। তাহলে এক্ষেত্রে দেখানো হচ্ছে যে মন্ত্র দিয়ে জেরাল্ডিন ক্রিস্টাবেলের কণ্ঠ এবং স্মৃতিকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে। দ্যাট ইন দ্য ডিম ফরেস্ট, যে অন্ধকার বনে তুমি এক মৃদু গোঙানি শুনেছিলে এবং এক অপরূপ সুন্দরী মহিলাকে পেয়েছিলে। মানে জেরাল্ডিন নিজের তৈরি গল্প, শিকারী তার শিকারের স্মৃতি বদলে দিচ্ছে। তাহলে পুরোটাই এখন পর্যন্ত যতটা হয়েছিল দেখো, পুরোপুরি তার উদ্দেশ্য প্রণোদিত সাজানো ঘটনা। অ্যান্ড ডিড ইটস ব্রিং হার হোম উইথ দি ইন লাভ অ্যান্ড ইন চ্যারিটি, এবং তুমি তাকে ভালোবাসা এবং দানশীলতার মনোভাব নিয়ে ঘরে এনেছিলে তাকে ভেজা বাতাস থেকে রক্ষা করার জন্য। শিল্ড, রক্ষা করা, চ্যারিটি, দানশীলতা, শেল্টার, আশ্রয় দিয়েছিলে। মানে মিথ্যা সহানুভূতির আড়ালে প্রকৃত উদ্দেশ্য বেরিয়ে পড়লো দেখো। গথিক ভিলেনদের সাধারণ কৌশলই এটা। তাহলে জেরাল্ডিন শুধু ক্রিস্টাবেলের কি বলবে তা নির্ধারণ করছে না, বরং কি বলতে পারবে না সেটাও নির্ধারণ করে দিচ্ছে। জেরাল্ডিন নিজেই একটি গল্প তৈরি করে দিচ্ছে। তুমি বনে এক মেয়েকে পেয়েছিলে, দয়া করে তাকে ঘরে এনেছিলে। অপরাধ বোধ স্থানান্তর করে দেওয়া হচ্ছে। শিকারী নিজেই নিজের দোষ ভুক্তভোগীর সহানুভূতিতে যেন ঢেলে দিচ্ছে, যাতে সে শিকারীকে সাহায্য করতে বাধ্য হয়। তাহলে এখানে বজম টাচ, বুকের সেই স্পর্শ, শারীরিক সেই সংস্পর্শ যেন একটা নিয়ন্ত্রণ করছে। এটা যেন একটা ম্যাজিকের মতো স্পেল। স্মৃতি এবং বক্তব্যের একটা সীমাবদ্ধতা দেখানো হয়েছে। স্পিচ, বাইন্ডিং, স্টোরি, ইমপ্লান্টেশন। আর অপরাধবোধ এবং সহানুভূতি তৈরি, মার্ক অফ শেম, ইমোশনাল থেদার। তাহলে এই চক্রে একবার ঢুকে গেলে ভুক্তভোগী বা ক্রিস্টাবেল আর সহজে কিন্তু মুক্ত হতে পারবে না, কারণ সে নিজের অনুভূতি এবং স্মৃতিকে বিশ্বাস করতে পারছে না। বাইরের লোকেদের কাছে তার কাহিনী বিশ্বাসযোগ্য শোনাবে না। শিকারীকে রক্ষা করার অবচেতন একটা তাগিদ তৈরি হয়েছে এক্ষেত্রে আমরা দেখাচ্ছি। আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এই অংশটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।